মোটা চাদর গায়ে দিয়ে সিগারেট টানছিল। তাকে আসতে দেখে সিগারেট ফেলে দিল। তে দারোয়ান চাচার সামনে দাঁড়িয়ে চিন্তিত মুখে বলে, জাঙ্কুকের খুব জ্বর এসেছে, এখন কি করা যায়? দারোয়ান চাচা বলো, জাঙ্কুক কে? যে ছেলেটা আপনার রুমে শুয়ে আছে ওর নাম জাঙ্কুক। এখন আমি ওর মাথায় পানি ঢালবো, আপনি বালতি ভর্তি পানি নিয়ে আসেন আর সঙ্গে মগ আনবেন। আচ্ছা মামনি। 10 মিনিট পর পানি ভরালেন এবং রুমে রেখে আসলেন। তে চুপিসারে রুমে ঢুকে গেটটা ভিজিয়ে দিয়ে জাঙ্কুকের মাথার কাছে চেয়ার টেনে বসলো এবং তার মাথায় পানি ঢালা শুরু করলো। জাঙ্কুক মাথা উঠিয়ে একবার তেকে দেখে নেয়, তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলতে লাগে, যা বোধগম্য হয় না। তের শোনার ইচ্ছাও ছিল না। সে এমন কি টেনশন আছে, বাবা যদি বাই চান্স সজাগ হয়ে যান। তে এমনি ভয় আছে, তাই জাঙ্কুক কি বলছে তার কানে যাচ্ছে না। কিন্তু জাঙ্কুক ঘুমিয়ে যাওয়ার আগে অস্পষ্ট স্বরে যা বলল সেটা শুনতে পেল তে। জাঙ্কুক জাবর কাটার মতো করে বলছে, ভালোবাসি তে, ভালোবাসি। তে ফরকে গেল। কেন যেন সে জাঙ্কুকের মুখে কথাটা শুনতে চাচ্ছে না। তে বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। জাঙ্কুক হয়তো বা ততক্ষণে ঘুমিয়ে গেছে। তে জাঙ্কুককে রেখে রুম ত্যাগ করে। তখন ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। তে তার নিজের রুমে যেতে আজান দিয়ে দেয়। এত দ্রুত কিভাবে রাত অতিবাহিত হলো সেটা বুঝতে পারছে না তে। ঘড়ির দিকে তাকালো, 4:30 বাজে। বাহিরের গেটটা খোলার শব্দ পেল সে। বাবা উঠে গিয়েছেন, নিশ্চয়ই নামাজ পড়তে যাচ্ছেন। আচ্ছা, আজকে যদি বাবা দারোয়ান চাচার রুমে ঢুকে পড়ে তাহলে কি হবে? জাঙ্কুককে দেখলে কেলেঙ্কারি ঘটে যাবে। তের গায়ে রক্ত পানি হয়ে আসছে। এমনকি বাবা খুব শান্ত স্বভাবের কিন্তু কঠিন রাগী। তে তার বাবাকে জমের মতো ভয় পায়। তে বাবার নাম জেহব, প্রচন্ড রাগী তিনি। তে বাথরুমে গিয়ে অজু করে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। হিমশীতল বাতাস বইছে। বারান্দা দিয়ে দারোয়ানের রুমের পিছনের অংশটা দেখা যায়। তে একঘামে রুমটার দিকে তাকিয়ে আছে। হুট করে তার চোখে হাতের আঙুলের দিকে পড়লো। রিংটা জাঙ্কুক ফেলে দিয়েছে। আচ্ছা, ইউনু দিদি জানে তে তার দেওয়া আংটিটা হারিয়ে ফেলেছে, তবে কেমন রিয়াক্ট করবে? রেগে যাবে না তো? তে ঢোক গিলল। এই মুহূর্তে তার চায়ের পিপাসা পাচ্ছে। 1 কাপ কড়া লিকারের দুধ চা খেতে পারলে মন্দ হতো না। আবারও গেট খোলার শব্দ ভেসে আসছে। বাবা চলে এসেছেন বুঝি। জেহবের এই এলাকায় কদর খুব সম্মানিত ব্যক্তি সে। বড় বাজারে একটা ইলেকট্রিশিয়ানের দোকান আছে তার। পুলপাড়ে 3টা কাপড়ের দোকান। তার 2 ছেলে মেয়ে, দুইজনই শিক্ষিত। বুগাম বায়োকেমিস্ট্রি পড়ছে আর তে ডাক্তারি পড়ে। পড়া শেষ হয়নি এখনো। জেহব লোকের মুখে শুনে এসেছে ডাক্তারি পড়া মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিতে হয়। ডাক্তারি পড়তে গিয়ে নাকি মেয়েদের বিয়ে না করা ভূত ঘাড়ে চাপে। তাই তো জেহব তের বিয়ে নিয়ে খুব তাড়া। জেহব দেখলেন দারোয়ান তার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। সে ভুরু কুঁচকে দারোয়ানকে প্রশ্ন করে, শুভ, কোনো সমস্যা? দারোয়ান হকচকিয়ে বলে ওঠে, না তো স্যার, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে, আমি ভাবলাম কোনো সমস্যার জন্য বাইরে দাঁড়িয়ে আছো। জেহব তার বাসায় ঢুকে যায়। দারোয়ানও রুমে ঢুকে। বাইরে দাঁড়ানো যাচ্ছে না, খুব শীত আর মশার উপদ্রব তো আছেই। রুমে ঢুকেই দারোয়ান চমকে যায়। জাঙ্কুক মাথা নিচু করে বসে আছে। দারোয়ানকে আসতে দেখে জাঙ্কুক মাথা উঁচু করে বলে, বাইরে দাঁড়িয়েছিলে কেন শুভ ভাই? শুভ চমকে ওঠে আর এক দফা। এই পাগল তার নাম জানলো কি করে? সে আমতা আমতা করে বলে ওঠে, তুমি আমার নাম জানলে কি করে? জাঙ্কুক রহস্যময় হাসি হাসলো। তারপর মুখে গুরুগম্ভীর ভাব এনে বলে, আমি অনেক কিছুই জানি। একটা সিগারেট দেন তো, সিগারেট খাবো। শুভ ভুরু কুঁচকে বলে, আমি সিগারেট খাই না। মিথ্যা কথা বলবেন না, পাপ হবে, পাপ। পকেটে 2টা সিগারেট আছে, একটা আমাকে দেন আর একটা আপনি খান। শুভ অবাক হয়ে গেল এবং বলল, তুই কেমনে জানলি আমার কাছে 2টা সিগারেট আছে? জাঙ্কুক মুচকি হেসে বলে, লাইটার আছে? না, তাহলে সিগারেট ধরাবো কিভাবে? শুভ চিন্তিত গলায় বলে, তুই না পাগল? পাগলের আবার এত সুন্দর করে কথা বলে কেমনে? জাঙ্কুক শব্দ করে হেসে বলে, পাগলদের কি সুন্দর করে কথা বলতে মানা আছে নাকি? সিগারেট দেন ভাই, আমার কাছে লাইটার আছে। শুভ সিগারেট এগিয়ে দিল। জাঙ্কুক লাইটার বের করে সিগারেট ধরিয়ে আয়েশি ভঙ্গিতে সিগারেটে ফুঁক দিল। তারপর শুভকে লাইটার এগিয়ে দেয়। শুভ সিগারেট ধরালো। তারপর কপালে চিন্তার ভাঁজ। জাঙ্কুকে তার সুবিধা লাগছে না। জাঙ্কুক সিগারেট খেতে খেতে বলল, আপনার প্রথম পক্ষের বউ জানে ঢাকায় আপনি আর একটা বিয়ে করে দ্বিতীয় বউ ঘরে তুলেছেন? শুভ হা হয়ে গেল। তার হাত থেকে সিগারেটটা পড়ে গেল। সে ঘামতে শুরু করলো। ভয়ে ভয়ে বলল, কেমনে জানলেন এই খবর? আমি অনেক কিছুই জানি। আর কি কি জানেন?
ভয়ে ভয়ে বলল, শুভ উঠি এবার। শুভ মাথা নাড়ালো। জাঙ্কুক হন হন করে বের হয়ে যায় তের বাসা থেকে। যাওয়ার আগে পেছনে ফিরে তের রুমের দিকে তাকিয়ে মুচকি হাসে এবং বলল, খুব শীঘ্রই আবার দেখা হবে তে। জাঙ্কুক সিগারেট হাতে নিয়ে সামনের দিকে পা বাড়ালো। আস্তে আস্তে হাঁটছে সে। তার মধ্যে বিন্দু মাত্র তাড়া নেই, বরং জাঙ্কুক প্রকৃতি উপভোগ করতে ব্যস্ত। সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়লো জাঙ্কুক। ধোঁয়াশার সঙ্গে সিগারেটের ধোঁয়াশা মিলে গেল। এখন আর চেনার উপায় নেই কোনটা কুয়াশার ধোঁয়া আর কোনটা সিগারেটের। জাঙ্কুক কিছুটা সিগারেটের ধোঁয়ার মতো কুয়াশার ধোঁয়ার সাথে দ্রুত মিশে যায়, যার ফলে পৃথক করে চিনতে পারে না কেউ তাকে। সে যে আলাদা তা বোঝা দায় পড়ে। জাঙ্কুক থমকে দাঁড়ালো। হুট করেই তার হাত পা কাঁপতে লাগলো। মাথায় তীক্ষ্ণ ব্যথা অনুভব করতে লাগলো সে। জাঙ্কুক অস্থির হয়ে পড়লো। বারবার চারপাশে চোখ বুলিয়ে কাউকে খুঁজতে লাগলো সে। মিনিট দুয়ের মাঝেই জাঙ্কুক উন্মাদের মতো রাস্তায় ছোটাছুটি করতে শুরু করলো। অসাবধানে ছোটার কারণে ইটের সাথে পা লেগে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে হাঁটু ও হাতের কোনোয় ছিলে গেল। কিন্তু এতে ভ্রুক্ষেপহীন জাঙ্কুক। সে বড় বড় করে শ্বাস নিচ্ছে। নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না, যেন মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুক অনিশ্বাস সত্ত্বেও চোখ মুখ বুজে ফেলে। চোখের সামনে অনেক দৃশ্য কিলবিল করছে। মাথার ব্যথাটা তীব্র থেকে তীব্র হচ্ছে। জাঙ্কুক মাথায় হাত দিয়ে প্রচন্ড জোরে চিৎকার করতে লাগলো। তার চোখ দিয়ে পানি পড়ছে। মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করায় মুখ শুকিয়ে আসছে। গলার ভিতরটা শুকিয়ে গেছে। বুকে পানির তৃষ্ণা অভাব অনুভব হয় তার। এক গ্লাস পানি খেতে পারলে আরাম পেত সে। জাঙ্কুক উঠে দাঁড়ালো। দুই হাত দিয়ে মাথা চেপে ধরে কিছু সময় চোখ বন্ধ করে রেখে সেভাবেই দাঁড়িয়ে থাকলো। তারপর মিনিট কয়েক পর দৌড় লাগালো। উদ্দেশ্য খুঁজে পেয়েছে সে, সেই দিকেই আগমন করছে। তে ঘুম থেকে জেগে উঠলো। চোখ কচ্চাতে লাগলো। তে ঘুম পূর্ণ হয়নি। আরো কিছুটা সময় ঘুমাতে পারলে ভালো হতো। তে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বাজে। তে তড়িঘড়ি করে উঠে পড়লো। বাবা তো বেরিয়ে গিয়েছে বোধহয়। জাঙ্কুককে যে দারোয়ানের রুমে রেখে এসেছে, বাবা যদি তাকে দেখে ফেলে, এই চিন্তা মাথায় পুঁজি করে কোনো মতে গায়ে ওড়না জড়িয়ে বাসার বাইরে আসলো। দারোয়ান রুমেই দাঁড়িয়ে আছে। তে দারোয়ানকে দেখে কিছুটা সন্দেহ পোষণ করলো মনে মনে। তে দারোয়ানের সামনে গিয়ে বলল, চাচা জাঙ্কুক কোথায়? তে বাইরে থেকে উকিঝুঁকি মেরে দেখলো ভেতরে জাঙ্কুক নেই। জাঙ্কুককে না দেখতে পেয়ে তার মনটা ছ্যাদ করে উঠলো। এইদিকে দারোয়ান তের মুখে জাঙ্কুকের কথা শুনতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তে আবার প্রশ্ন করে, জাঙ্কুক কোথায় চাচা? শুভ আমতা আমতা করে ভোরের দিকে চলে গেছে। তে ভুরু কুঁচকে বলে, কোথায় গেছে ও? জানি না। তে কিছুটা আশাভঙ্গ হয়ে বলে, আপনি ওকে যেতে দিলেন কেন? জানেন না ও অসুস্থ? শুভ এবার মুখ খোলে। সে ভয়ে ভয়ে বলে, মামুনি ছেলেটা সুবিধার না, ওর থেকে দূরে দূরে থাকো। তে আবারও ভুরু কুঁচকে বলে, কি বলতে চাচ্ছেন আপনি? ক্লিয়ার করে বলেন। শুভ ঘাবড়ে গেল এবং মিনমিন সুরে বলল, আমার মনে হয় ছেলেটার উপর জিনের আছর আছে। তে রেগে গিয়ে বলে, এটা কোন ধরনের কথা? আজে বাজে কথা বলেন না প্লিজ চাচা। শুভ মুখ কালো করে বলল, সত্যি বলছি মা। তে দারোয়ানের কোনো কথা না শুনে বাসার ভেতর ঢুকে পড়ে। জাঙ্কুক কোথায় যেতে পারে? কাল রাতেই তো বলেছিল জাঙ্কুক নিজের বাসা চেনে না, আর আজকে জ্বর গায়ে নিয়ে লাপাতা হওয়ার মানে কি? তে বাসায় যেতেই দেখতে পায় বোগাম অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে, নাস্তা খেতে বসেছে। তে দ্রুত রান্নাঘরে গিয়ে চা বসালো। তারপর কিছুটা জোর করে বলল, ভাইয়া চা বসিয়েছি, চা খেয়ে তারপর অফিসে যা। বোগাম ড্রয়িং রুম থেকে বলল, আচ্ছা একটু তাড়াতাড়ি কর। তে 2 কাপ চা বানিয়ে বোগামের কাছে গেল। বোগাম মুচকি হেসে তের কাছে থেকে চায়ের কাপ হাতে নিয়ে খেতে লাগলো। তে কিছুটা সংকোচ নিয়ে বলল, ভাইয়া শোন। হ্যাঁ বল। তে একদণ্ড থেমে গড়গড় করে বলল, জাঙ্কুক কি আমাকে আগে থেকে পছন্দ করতো? অসুস্থ হওয়ার আগে থেকেই? তুই জানিস এই ব্যাপারে কিছু? তেকে জাঙ্কুককে নিয়ে প্রশ্ন করতে দেখে বোগাম বিষম খায়। তার মুখের রং বদলে যায়। জাঙ্কুক যে তেকে পছন্দ করে বা ভালোবাসতো বহু আগে থেকে, এটা জানানো যাবে না। এতে যদি ইউনো আর তের সম্পর্কে অসুবিধা হয়। এসব আজগুবি চিন্তা ভাবনা করে বোগাম উত্তরে বলে, না তো, জাঙ্কুক তো তোকে চিনতই না, পছন্দ তো দূরের কথা। বোগাম তের দিকে এক পলক তাকিয়ে থেকে বলে, তে তুই অযথা চিন্তা করছিস। কিছু হয়নি বাপু, সব ঠিক আছে। ইউনো তো তোর উপর রাগ করেনি, তুই খামোখা টেনশন করছিস। আজকে আমি অফিস থেকে আসলে তোকে নিয়ে বিকালে ঘুরতে বের হব। তে ভাইয়ার কথা শুনে সীমিত হাসলো। ফ্লিক্স চা খেয়ে বাথরুম করার জন্য রাস্তার ধারে দেওয়ালের সামনে দাঁড়ালে।
চেন খুলে মাত্র শুরু করবেন তার আগে কেউ তাকে পিছন থেকে ধাক্কা দিতে লাগলো। সে বেশ বিরক্ত হলো, কিন্তু আবার নিজের কাজে মনোযোগ দিল। আবারও পিছন থেকে কেউ তাকে ধাক্কা দিতে লাগলো। এবার সে রেগে গিয়ে পিছনে ঘাড় ঘোরালো। পিছনে একটা যুবক দাঁড়িয়ে আছে, লম্বা চওড়া দেখতে, ফর্সা চেহারা, লাল হয়ে আছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম, সারা শরীর ঘামে ভেজা, চোখ দুটোতে অস্থিরতা খেলা করছে। ছেলেটা ফিলিক্সকে বলতে লাগলো, তাড়াতাড়ি বাসায় যান। ফিলিক্স বিরক্ত হয়ে গেল এবং ঝাড়ি মেরে বলল, কে রে তুই, যা ভাগ। জাংকুক কিছুটা দমে গেল, তারপর আওয়াজ উঠিয়ে বলল, আপনি 15 মিনিটের মধ্যে বাসায় না গেলে ন্যান্সির ঘোর বিপদ হবে। সময় নষ্ট করবেন না। আপনার ভাগ্য ভালো যে আমার সাথে দেখা হয়েছে। প্রকৃতি গিভস ইউ আ সেকেন্ড চান্স। দ্রুত বাসায় যান, দেরি করবেন না। আপনার কপালে আমি লাল সংকেত দেখতে পাচ্ছি, দেরি করবেন না। ফিলিক্স হতভম্ব হয়ে গেল। কে এই ছেলেটা? তাকে কিভাবে চেনে? সবচেয়ে বড় কথা হলো তার মেয়ের নাম কিভাবে জানলো এই ছেলেটা? বাসায় কেন যেতে বললো ছেলেটা? ন্যান্সি তো অসুস্থ, ঘুমাচ্ছে তার মেয়ে, কি বিপদে পড়তে পারে? জাংকুক তাগাদা দিয়ে বলল, দ্রুত যান। ফিলিক্স প্যান্টের চেন লাগিয়ে নিজের বাড়ির দিকে ছুট লাগালো। ছেলেটার কণ্ঠে কি যেন ছিল, যেটা সে উপেক্ষা করতে পারলো না। তাই তো নিজের বাসায় যাচ্ছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে জোর করে বাসার দিকে নিয়ে যাচ্ছে। ফিলিক্স বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। ফিলিক্স তার বাসার সামনে এসে হতবাক হয়ে যায়। তার উপস্থিত বুদ্ধি থেকে শুরু করে চিন্তা করার ক্ষমতা লোপ পায়। সে চোখ বড় করে নিজের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রইল। বিল্ডিং এ যে আগুন লেগেছে, আগুন এখনো পুরোপুরি কাবু করেনি বিল্ডিংটাকে। ওর বাসায় আগুন এখনো লাগেনি। ফিলিক্স এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের মেয়েকে বাঁচানোর জন্য পা বাড়ালেন। কোনো দিক তাকানোর সময় নেই তার। তার কানে মানুষজনের চিৎকার ভেসে আসছে, যেসব উপেক্ষা করে নিজের প্রাণ ভ্রমরের কাছে ছুট লাগায়। আগুন লাগার আগেই ফিলিক্স বাসায় ঢুকে ঘুমন্ত মেয়েকে কোলে তুলে নিয়ে বাসার বাইরে চলে আসেন। আর 10 মিনিট দেরি করলে তার মেয়েটা বাসার ভিতরেই আগুনে পুড়ে যেত। জাংকুক ঘুরিয়ে ঘুরিয়ে আপন মনে সিগারেট টানছে আর হেঁটে হেঁটে সামনে আগাচ্ছে। তার পায়ে ইট গেঁথে যাওয়ায় পায়ে বেশ জোর ব্যথা পেয়েছে, যার ফলে পায়ের ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে। তবু নির্বিকার সে হেঁটে হেঁটে বেশ কিছু দূর চলে আসলো জাংকুক। তারপর একটা বস্তিতে ঢুকে পড়ে। বস্তির শেষ মাথায় গিয়ে থেমে যায় জাংকুক। তারপর একদম শেষের রুমটাই কড়া বাজালো। বেশ কিছুক্ষণ পর একটা বৃদ্ধা গেট খুলে দিল। বৃদ্ধার বয়স 70 কাছাকাছি। বৃদ্ধার পরনে পুরনো সাদা একটা শাড়ি। বৃদ্ধার চুল সব পেকে গেছে, সামনের একটা দাঁত নাই। জাংকুককে দেখে তার চোখ জলজল করে ওঠে। উনি নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। মনে হচ্ছে ফুল দেখছে সে। এই যে জাংকুক, সে কবে শেষ দেখেছিল, আর আজকে এত বছর পর তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা মহিলা ঘটনার আকস্মিকতা হজম করতে পারছেন না। তার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। তিনি কাঁপা কাঁপা হাতে জাংকুককে ছুঁয়ে দেখলো। না, তিনি কোনো ভ্রম দেখছেন। ছেলেটা বাস্তবেই তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি উত্তেজিত হয়ে বলে, জাংকুক, তুই কখন এলি বাবা? আর এতদিন কোথায় ছিলি রে বাপ? জাংকুক মুচকি হেসে বলে, আমাকে চিনতে পেরেছো সোনা দাদি? জাংকুকের কণ্ঠে সোনা দাদি শুনে বৃদ্ধার চোখে পানি চলে এলো। তিনি আঁচল দিয়ে চোখ মুছে জাংকুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না চিনতে পারার কি আছে? ভেতরে আয় বাপ। কই ছিলি এত বছর? এই বুড়িটার কথা মনে পড়তো না? জাংকুক মুচকি হেসে বলে, তার আগে বলো তুমি কেমন আছো? বৃদ্ধা হেসে বলে, আর ভালো থাকা। শেষ বয়সে সারা শরীরে অসুখরা বাসা বেঁধেছে রে। মরার আগে তোকে একবার দেখার ইচ্ছা ছিল। যাক, আল্লাহ পাক ইচ্ছা পূরণ করেছে। জাংকুকের মুখের হাসি আরো প্রসারিত হলো। সে মিষ্টি করে বলে, লেবুর শরবত খাওয়াতে পারবে আমাকে? বৃদ্ধা মুচকি হেসে দিল এবং বলল, এখনো লেবুর শরবত খাওয়ার অভ্যাস যায়নি তোর? না, কিছু অভ্যাস কখনোই ছোটে না। বাসায় লেবু আছে নাকি কিনে আনবো? বৃদ্ধা জবাবে বলে, বাড়ির পাশে লেবুর গাছ লাগাইছি, গিয়ে দেখ 3টা টসটসে লেবু ধরেছে। কাটছি লেবু, তুলে নিয়ে আয়। আচ্ছা তুমি বসো, আমি আসছি। জাংকুক বাসা থেকে বের হতে ধরলে বৃদ্ধা বাধা দিয়ে বলে, তুই আবার ভাগবি না তো? আরে না। জাংকুক বের হলো, আশেপাশে তাকালো সে। তারপর লেবু তুলতে গেল। সোনা দাদি ফুল বলেছেন 3টা না, গাছে 2টা লেবু ধরেছে, কিংবা একটা লেবু কেউ চুরি করে নিয়ে গেছে।
জাঙ্কুক খুব সাবধানে লেবু ছিঁড়ল। গাছটা খুব একটা বড় না, তেমন ডালপাল্লাও নেই। দেখে মনে হচ্ছে সোনা দাদির মতো তার গাছটাও অসুস্থ। জাঙ্কুক লেবু হাতে নিয়ে দাদির বাসায় ঢুকলো, তারপর বিছানায় ধপ করে বসে পড়ে। দাদি লেবু 2 টুকরো করে একটা গ্লাসে রস চিপে বের করছে। দাদি ভুল বলেছেন আবারও, এটা কাচ্চি লেবু না। কাচ্চি লেবুর গন্ধ আরো তীব্র হয়, অথচ জাঙ্কুক লেবুর কোনো গন্ধই পাচ্ছে না। দাদি চিনি মিশিয়ে গ্লাসটা জাঙ্কুককে দিল। জাঙ্কুক গ্লাস হাতে নিয়ে ঢক ঢক করে শরবত খেয়ে ফেললো। খাওয়া শেষ করে বলে, এখানে কয়েকদিন থাকি, সমস্যা হবে তোমার? দাদি যেন জাঙ্কুকের এই কথা বিশ্বাস করতে পারল না। সে অবিশ্বাস্য গলায় বলে, তোর মতো রাজপুত্র আমার কুড়ে ঘরে থাকবে, তোর তো কষ্ট হবে রে বাছা। জাঙ্কুক হো হো করে হেসে দিল। সে দাদির দিকে তাকিয়ে বলে, আমি আর রাজপুত্র নেই, এখন আমি তোমার মতোই ফকির, তবে মনের সবটা দিয়ে এক রাজকুমারীকে ভালোবাসি। দাদি ভুরু কুঁচকে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, ওই যে কি যেন নাম মেয়েটার, মনে আসছে না, ওকে এখনো ভালোবাসিস? হ্যাঁ, আমার ভালোবাসা একদিনের না, কিংবা এক যুগের না, অনন্তকাল জুড়ে তাকে ভালোবাসি। দাদি জাঙ্কুকের পাশে বসে বলে, শোন বাবা, ভালোবাসার অপর নাম হলো বিষ। কেউ জেনে বুঝে বিষ খায় না, কিন্তু এই বিষটা খেতে মধুর মতো। তাই তো মানুষ ভ্রমে পড়ে মধুর মতো দেখতে লাগা ভালোবাসা নামক বিষের সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। জাঙ্কুক দাঁত বের করে হাসা শুরু করলো। জাঙ্কুক দাদির কোলে মাথা রেখে বলে, জানো দাদি, আমি না পাগল। দাদি জাঙ্কুকের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কি বলছিস এসব? তুই কেন পাগল হবি? সব সময় পাগল থাকি না, মাঝে মাঝে মাথা খারাপ হয়। অনেক চিকিৎসা করেছি, লাভ হয় নাই। বছরে 2-3 বার পাগল হয়ে যায়, আবার আপনা আপনি ঠিক হয়ে যায়। 7-8 দিন পাগল থাকি। সত্যি বলছি, বিশ্বাস করো, বাবার সব টাকা এই অসুখের চিকিৎসা করতে গিয়ে জলে ভেসে গেছে। দাদি চিন্তিত গলায় বলে, এসব তুই কি বলছিস? তোর বাবা কই, মা কোথায় তোর? জাঙ্কুক চোখ মুখ শক্ত করে বলে, অন্য একদিন বলবো, আজকে না। আজকে অন্য কথা বলবো, শুনবে তুমি? হ্যাঁ বল। জাঙ্কুকের খুব ঘুম পাচ্ছে। দাদি চুল টেনে দিচ্ছে, তার জন্য চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছে। তবুও চোখ খোলা রেখে বলে, আমার মনে হয় এই অসুখটা সম্পূর্ণ আমার মস্তিষ্কে। আমার কেন যেন মনে হচ্ছে তে যদি আমাকে ভালোবাসে তাহলে আমি এই অসুখ কাটিয়ে উঠতে পারবো। আচ্ছা, তে কি এই জীবনে আমার হবে? দাদি চুপ করে আছেন। ঘুমিয়ে যাওয়ার আগে জাঙ্কুকের সামনে একটা মর্মান্তিক ঘটনা ভেসে আসছে। জাঙ্কুকের তন্দ্রা ভাব এসে গেছিল। চোখের সামনে এই দৃশ্য দেখে সে কেঁপে উঠে কান্না করে দেয়। কারণ জাঙ্কুক জানে এটা স্বপ্ন না, ভ্রম না, কিংবা তার বানানো কল্পনাও না, এক চিরন্তন সত্য এটা। তাই তো দাদির শেষ ইচ্ছা রাখতে সে ছুটে এসেছে। তে আজকে বোগামের সঙ্গে ঘুরতে বের হবে। তের ইচ্ছা নেই, তাও যাচ্ছে। তেকে আসতে দেখে বোগাম একটা হাসি দিয়ে বলে, হয়ে গেছে তোর? তে বলল, হ্যাঁ চলো এবার। যে হোক পেপার পড়ছিল, পেপারটা রেখে বলে, 2 ভাই বোন কই যাচ্ছিস? তে সীমিত হেসে বলে, এই তো সামনে একটা রেস্টুরেন্ট খুলেছে নতুন, সেখানেই যাচ্ছি। তুমি যাবে আমাদের সঙ্গে? যে হোক বলল, না, তোরা দুজনেই ঘুরে আয়। তে বোগামের সাথে বের হলো। কিছুক্ষণ পর রেস্টুরেন্টে পৌঁছে গেল। রেস্টুরেন্টটা একদম নতুন, খুব সুন্দর করে ডেকোরেশন করা। তে আর বোগাম একটা টেবিলে গিয়ে বসলো। বোগাম তের হাতে মেনু কার্ডটা ধরিয়ে দিল। তে খাবারগুলো দেখছিল। হঠাৎ ইউনো চলে আসলো। ইউনোর ভাবসাব দেখে মনে হচ্ছে বোগাম তাকে দেখেছে। কেন যেন আজকে ইউনোকে দেখে তার মোটেও ভালো লাগলো না। ইউনো এসেই বক বক করতে লাগলো, কিন্তু তে কিছুই শুনছে না। সে অন্যমনস্ক হয়ে আছে। তে চোখ রেস্টুরেন্টের বাইরে গেল এবং সঙ্গে সঙ্গে তার চোখ বড় হয়ে যায়। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, তাও পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে। সুন্দর একটা আকাশি রঙের শার্ট পরা। শার্টটা খুবই সুন্দর করে ইন করা, আবার হাতও ফোল্ড করে রেখেছে। চুলগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে, মনে হচ্ছে শ্যাম্পু করেছে চুলে। জাঙ্কুককে দেখে মনে হচ্ছে কেউ তাকে ডলে ডলে গোসল করিয়ে দিয়েছে। সারা শরীর চকচক করছে। তে জাঙ্কুককে দূর থেকে দেখেই চমকে গেল। জাঙ্কুক কি তার খোঁজে এসেছে? কিন্তু কেন? আর সে কিভাবে জানলো তে এখানে এসেছে? জাঙ্কুক তেকে দেখে মুচকি হেসে হাত নাড়ালো। হুট করে ইউনো তের বাম হাত ধরে ফেলে। তখনও তের দৃষ্টি জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখে মুখে রং বদলে গেল। সে ভুরু কুঁচকে ফেল।
মুখের হাসির ভাব মুহূর্তেই উড়ে গেল জঙ্কুকের। তে এবার ইউনোর দিকে তাকালো রাগী চোখে। এরপর এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয় সে। তে উঠে দাঁড়ালো এবং রেস্টুরেন্টের বাইরের দিকে পা বাড়ালো। তখনই বোগাম এসে তাকে বাধা দেয়। তে বলল, তুই ইউনোর সাথে থাক, আমি চাই। বোগাম বিনীত গলায় বলে, তুই কি ইউনো আশায় রাগ করেছিস? তে ঝাঁঝালো কণ্ঠে বলে, অনেক বেশি। তে নিজেও জানে না সে কেন এত রেগে যাচ্ছে। ব্যাপারটাকে সে স্বাভাবিকভাবে নিতে পারতো, কিন্তু না, তার গা বেয়ে রাগ বইছে। তে তার ব্যাগ হাতে নিয়ে বাইরে চলে গেল। তে রাস্তার ধারে একা একা হাঁটছে। আচমকা কেউ তার হাত খুব আলতো করে স্পর্শ করলো। তে চমকে গিয়ে দাঁড়ালো এবং পিছনে তাকালো। জঙ্কুক দাঁড়িয়ে আছে, মুখে একটা হাসি হাসি ভাব। তে তাকে দেখে ভুরু কুঁচকে ফেলে এবং জঙ্কুকের কাছ থেকে হাত ছাড়িয়ে নিতে চায়। জঙ্কুক মুচকি হেসে হাতটা ছেড়ে দেয়। তারপর বলল, চলো সামনে আগাই। তে জঙ্কুকের দিকে বিস্মিত চোখে তাকিয়ে থেকে বলে, তোমার না জ্বর ছিল? জঙ্কুক মুচকি হেসে বলে, তোমার সেবায় সুস্থ হয়ে গেছি। তে রাগী গলায় বলে, সকালে আমাকে না বলে চলে গেল কেন? তোমাকে জানিয়ে যাওয়ার কথা ছিল কি? তার কিছু না বলে সামনে আগালো। তার বেশ বিরক্ত লাগছে। জঙ্কুককেও অসহ্য লাগছে তার। আবারও তার হাতে টান পড়লো। জঙ্কুক আবারও তার হাত ধরে ফেলেছে। তে পিছনে ঘুরে তাকালো। জঙ্কুক তার কাছে এসে বলে, তে জানো, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। আমি চাই তুমি আমার সাথে সব সময় থাকো। তোমার পাশে অন্য কাউকে দেখলে আমার রাগ লাগে না, বরং কান্না পাই। ঠিক ছোট বাচ্চাদেরকে তাদের মা থেকে আলাদা করলে যেভাবে কান্না করে না, তোমার পাশে অন্য কাউকে দেখলে আমার ঠিক সেভাবেই কান্না করতে মন চায়। কালকে একবার আসতে পারবে আমার বাসায়? তে চোখ বড় বড় করে বলে, তোমার নাকি নিজের বাসার ঠিকানা মনে নেই? আমার বাসা না, আমার এক দাদির বাসা। আসতে পারবে? তে কঠিন গলায় না বলে। জঙ্কুক তের দিকে ঝুঁকে তের হাতে একটা ছোট্ট কাগজ ধরিয়ে দিয়ে বলে, আমি জানি কালকে দুপুরে তুমি বেগুনি রঙের একটা শাড়ি পরে আমার দেওয়া ঠিকানায় আসবে। তে বিরক্ত হয়ে গেল এবং বলল, আমার বেগুনি রঙের কোনো শাড়ি নেই। জঙ্কুক হাসলো কিন্তু কিছু বলল না। তবে হুট করে রাস্তার দিক বদলে অন্য রাস্তা দিয়ে হাঁটা ধরলো। তে অবাক হয়ে হাতে গুজে দেওয়া কাগজটার দিকে তাকিয়ে জঙ্কুকের যাওয়ার পানে চেয়ে থাকে। জঙ্কুক যাবার পরে তে আবার হাঁটতে শুরু করলো। তখনই তার সামনে বোগামের গাড়ি এসে থামলো। বোগাম কোনো রকমে গাড়ি পার্ক করে তের কাছে এসে কিছুটা আহত গলায় বলে, তুই এভাবে চলে আসলি কেন? জানিস আমি কতটা টেনশনে পড়ে গেছিলাম। হুট করে এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলি কেন? কিছু হয়েছিল? ইউনো কিছু বলেছে তোকে? তে মাথা নিচু করে বলে, না, এমনি ভালো লাগছিল না, তাই চলে এসেছি ওখান থেকে। বোগাম তের কাছে এসে দাঁড়িয়ে বলে, আমি জানি ইউনোর আশায় তুই প্রচন্ড রেগে গিয়েছিলি। আমাকে ক্ষমা করে দে। আমার উচিত ছিল তোর কাছে থেকে পারমিশন নিয়ে ইউনোকে ডাকা। তে মুচকি হেসে বলে, ইটস ওকে। আমরা ভাই বোন বের হয়েছিলাম, সেখানে অন্য কাউকে আসতে বলা তোর ঠিক হয়নি। বাসায় এসে তে তার পড়ার টেবিলের ড্রয়ারে কাগজের টুকরোটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার রুমে যায়। তারপর বাবা আর ভাইয়ার সাথে ডিনার সেরে নিজের রুমে যায়। রুমে আসতেই হুট করে কারেন্ট চলে যায়। তে অন্ধকার ভালোই লাগে। শীতের রাতে সারা রাত কারেন্ট না থাকলেও সমস্যা নেই তার। তে রুমের ভিতরে ঢুকে ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালালো। হুট করে বারান্দায় সে ঢিল ছোড়ার আওয়াজ পেল। রুমের বারান্দায় এর আগে কোনোদিন সে ঢিল ছোড়ার শব্দ পায়নি। ঢাকা শহরে সাধারণত প্রেমিক প্রেমিকাদের বাসায় এভাবে ঢিল মারতে দেখা যায়। তার এমন কোনো প্রেমিক নেই বা কেউ তার জন্য এতটাও অস্থির হয়ে বসে নেই। তার জন্য কেউ অস্থির হয়ে বসে নেই এই কথাটা ভাবার সঙ্গে সঙ্গে জঙ্কুকের কথা মাথায় নাড়া দিয়ে উঠল। তো দ্রুত পায়ে বারান্দায় গেল। আসলেই কেউ রুমের বারান্দায় ইট ছুঁড়ে মেরেছে। ইটের সাথে একটা কাগজ বাঁধা। ইটের টুকরোটা হাতে নেওয়ার জন্য তে বারান্দার ভেতরে প্রবেশ করে। তখনই তার পা কিসের সাথে যেন বাঁধা গেল। সম্ভবত পলিথিনে কোনো প্যাকেট জাতীয় কিছু হবে। আওয়াজ শুনে এটাই অনুমান করে নিল তে। সে ফ্ল্যাশ লাইট নিচের দিকে ফেললো। সত্যি একটা নীল কালারের পলিথিন তার বারান্দায় পড়ে আছে। সে পলিথিনটা হাতে তুলে নেয় এবং ইটের টুকরোটা থেকে কাগজটা খুলে নিয়ে ইটটা বাহিরে গেটের দিকে ছুঁড়ে মারে। তার কেন যেন মনে হচ্ছে এসব জঙ্কুক করছে। তার ধারণা ভুল হতেও পারে। তে গেটের বাইরের দিকে ফ্ল্যাশ লাইট ধরলো কিন্তু কিছুই দেখতে পেল না। ফ্ল্যাশ লাইটের আলো কম, এত দূর আলো পৌঁছাতে পারেনি। দ্বিধায় কোনো কিছু চোখে পড়েনি তের। তে হতাশ হয়ে ভিতরে ঢুকে যায়। তার মিনিট 5 পর কারেন্ট চলে আসে।
আলো জ্বলে ওঠায় তে সব পরিষ্কারভাবে দেখতে পেল। পলিথিনের ব্যাগের ভিতরে একটা বেগুনি রঙের শাড়ি, সিল্ক নাকি জর্জেটে তা বোঝা যাচ্ছে না। তে নিশ্চিত হলো যে জাঙ্কুকই ঢিল ছুঁড়েছিল। মনের অজান্তেই শাড়িটার দিকে তাকিয়ে তের ঠোঁটে এক চিলতে হাসি ফুটলো। সে পলিথিনটা সরিয়ে শাড়িটা হাতে নিল। হালকা বেগুনি রঙের শাড়িটা, আর পাড়টা মোটা এবং গাঢ় বেগুনি, ভিতরে সাদা পাথর বসানো। শাড়িটা মসলিনের, তবে নতুন না, শাড়িটা পুরনো, বেশ পুরনো। শাড়িটা থেকে গোমোটো এক ধরনের গন্ধ ভেসে আসছে, ভেজা ভেজাও লাগছে। তো লক্ষ্য করলো শাড়ির মাঝখানে সামান্য একটা জায়গা ছেঁড়া। তো শাড়িটা সুন্দর করে মেলে ধরে বিছানার এক পাশে রাখলো। এত এত ত্রুটি থাকার পরও শাড়িটা তের খুব পছন্দ হয়েছে। তে এবার কাগজটা খুললো। এই কাগজটাও স্যাঁতসেঁতে, ভেজা ভেজা, মনে হচ্ছে পানির উপর রাখা ছিল, একদম ভিজে যায়নি, কিঞ্চিত ভিজে গেছে, যার ফলে লেখাগুলো থেকে কালি সরে সরে আসছে। তে পড়তে শুরু করে, শাড়িটা আমার মায়ের, সোনারগাঁও থেকে কেনা, খাঁটি ঢাকায় মসলিন। আমার দাদার বাপের আমলের এই শাড়িটা, বুঝলে, বংশ পরম্পরায় এই শাড়িটা মা পেয়েছিল, এতদিন আমার কাছে ছিল, আজকে তোমার হাতে হ্যান্ড ওভার করলাম। আমার মায়ের একমাত্র ও শেষ স্মৃতি এই শাড়িটা, খুব অমূল্য রত্ন এই শাড়িটা আমার জন্য। একটা কথা কি জানো তুমি, অমূল্য রতনকেই অমূল্য রতন দেওয়া হয়। তের চোখ ভিজে উঠতে লাগে। আরো এক লাইন লেখা আছে কাগজে, সেটা পড়লো না তে। সে কাগজটা রেখে দিল। তারপর ঠিকানার কাগজটা বের করে গুগল ম্যাপের লোকেশনটা বের করে ফেললো তে। তার বাসা থেকে বেশ ভালোই দূরে। যাবে কি সে? জঙ্কুক যে তাকে আমন্ত্রণ দিয়েছে, সাড়া দেবে কি জঙ্কুকের ডাকে? সবচেয়ে বড় এবং জটিল বিষয় হলো, তার যাওয়া কি ঠিক হবে? সকালবেলায় উঠে তে গোসল সেরে নিল। তে যেদিন কোথাও বাইরে যায় সেই দিনটা সকাল সকাল গোসল করে নেয় সে। তারপর কিছু খাবার খেয়ে কালো রঙের একটা সালোয়ার কামিজ পরে কাগজের টুকরো হাতে নিয়ে বের হলো। ড্রাইভারকে ঠিকানা বলতেই তিনি গাড়ি চালানো শুরু করলো। তার নাকি রাস্তা চেনা। 8 ঘন্টায় পৌঁছে গেল তে। রাস্তায় ফাঁকা, জ্যাম একদমই নেই। শুক্রবার সকালে ঢাকায় জ্যাম থাকে না। সে ঠিকানা অনুযায়ী হাঁটা ধরলো। বস্তির মতো একটা জায়গায় এসে থামলো সে। ঠিকানা ঠিকই আছে, কুঞ্জভিলা। লেখাটার দিকে তাকাতে তে অবাক না হয়ে পারলো না। এমন বস্তির বাড়িরও এত সুন্দর নাম হতে পারে, এটা কল্পনাও করতে পারেনি সে। কুঞ্জভিলার 18 নম্বর বাড়ির কথা উল্লেখ করেছে জঙ্কুক। তে ভেতরে ঢোকে। 1, 2, 3 এভাবে ক্রমিক সংখ্যা নাম্বার দিয়ে ছোট ছোট বাসাগুলো সাজানো। বস্তিতে প্রবেশ করতেই ভোটকা একটা গন্ধ নাকে এলো। তে নাকে ওড়না চেপে ধরে। পর মুহূর্তেই ওড়নাটা ছেড়ে দিল। এটা ঠিক না, সে নিজে ইচ্ছায় এখানে এসেছে। এভাবে নাকে হাত দেওয়াটার মাধ্যমে এখানকার মানুষকে তুচ্ছ করা প্রকাশ পাচ্ছে। বস্তিটা একদমই পরিষ্কার না। বাড়িগুলোর সামনে দিয়ে ট্রেন চলে গেছে, ট্রেনের ঢাকনা নেই। ট্রেনের ভেতর দিয়ে পানির সঙ্গে ভাত তরকারি সব একত্রে উকি মারছে। সে সবকিছু উপেক্ষা করে 18 নম্বর বাসায় গেল এবং কড়া নাড়ালো। কেউ গেট খুললো না। তে আর একদণ্ড না থেমে গেটটাতে সজোরে ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে গেট খুলে গেল। গেট খুলতে সে জঙ্কুককে দেখতে পেল। জঙ্কুক একদম গেটের বিপরীত বরাবর বসে আছে একটা চেয়ারে। পরনে কালকের শার্টটাই শুধু ইন করা নেই, আর ইস্ত্রি নষ্ট হয়ে গেছে। রাতে ঘুমানোর জন্য শার্টের মাঝ বরাবর একটা ভাঁজ পড়ে গিয়েছে। চুল খানিকটা এলোমেলো হয়ে আছে। জঙ্কুক দেখে দেখে মৃদু হেসে উঠে দাঁড়ালো এবং শান্ত গলায় বলে, আসতে একটু দেরি হলো যে? তে ভুরু কুঁচকালো। জঙ্কুক একবার তেকে দেখে নিয়ে বলে, তোমাকে অপূর্ব লাগছে। তে খানিকটা লজ্জা পেল। তার গালে লাল আভা ফুটে ওঠে। জঙ্কুক পুনরায় মৃদু হেসে তের চোখে চোখ রাখলো। জঙ্কুকের চোখে নেশা জাতীয় কিছু আছে নিশ্চয়, সব এলোমেলো করে দিচ্ছে। তের বুকের ভিতরটা ধুকপুক করতে শুরু করলো। তে উসখুস করতে লাগলো এবং আশেপাশে চোখ বুলিয়ে প্রশ্ন করে, তোমার আত্মীয় কোথায়? আপাতত বাসায় নেই। কোথায় গেছে? বাজারে। কখন আসবে? জঙ্কুক রহস্যময় হাসি এসে বলে, তুমি চলে যাওয়ার ঠিক 10 মিনিট পর আসবে। ইচ্ছা করেই তাকে সরিয়ে দিয়েছো? জঙ্কুক মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ, তোমার সাথে কিছু সময় কাটাতে চাই। তে ভুরু যুগল কিঞ্চিত কুঁচকে বলে ওঠে, আমার আসার কথা ছিল দুপুরে, তুমি সকালে কেন ওনাকে বাসা থেকে বের করে দিয়েছো? তুমি কিভাবে জানলে আমি এখন আসবো? জঙ্কুক তের কিছুটা নিকটে এসে তের চোখ বরাবর তার চোখে রেখে বলে,
আমি জানতাম তুমি এখন আসবে। কিভাবে জানি না কিভাবে, কিন্তু এটা আমি জানি তুমি সকালে আসবে। জানো, আমার দুইটা বিশেষ ক্ষমতা আছে। প্রথমটা হলো আমি মানুষের বিপদ আজ করতে পারি, আর সেকেন্ডটা হলো আমি চাইলেই যে কাউকে দিয়ে যে কোনো কাজ করাতে পারি। জঙ্কুকের কথার মাঝেই হুট করে তে জঙ্কুকের বুকে আছড়ে পড়ে এবং তার গালে আলতো করে ঠোঁট স্পর্শ করে। জঙ্কুক মৃদু হেসে তেকে জড়িয়ে ধরে।